বেগুনটা তো দেখি নষ্ট হয়ে গেছে। যাকে এইসব বাদ দিয়ে চলো আমরা গল্প শুনি। আমতলার সেই রাত আর রাজু নামের ছেলেটি। মাদারীপুরের বাস স্ট্যান্ড থেকে সেদিন বাসে উঠেছিলাম। হাতে ছিল একটি টিকিট আর বুকের কাছে চেপে ধরা একটি উপন্যাস। তখন আমার বয়স 16 কি 17। নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্রী আমি। বাসের সামনের সিটে গিয়ে বসলাম। পাশে বসছিল একজন বয়স্ক ভদ্রলোক। মনে মনে খুশি হলাম। অনন্ত পুরো রাস্তা নিশ্চিন্তে যাওয়া যাবে। বাস চলতে শুরু করলো। আমি বইয়ের পাতায় ডুবে গেলাম। আমতলা বাস স্টেশনে এসে বাস থামতেই একজন যুবক উঠে এলো। বয়স খুব বেশি নয়। উঠে এসে ভদ্রলোককে বলল, কাকা উঠুন। আমার ভীষণ রাগ হলো। মনে হলো এ কেমন ছেলে, একজন বয়স্ক লোককে উঠিয়ে দিচ্ছে। আমি তৎক্ষণাৎ উঠে বললাম, কাকা আপনি উঠবেন না, বসে থাকেন। ছেলেটি শান্তভাবে তার টিকিট বের করে দেখালো। আপা, সিটটা আসলে আমার। মুহূর্তে আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ভদ্রলোক হেসে বললেন, মামুনি রাগ করো না, সিটটা আমার ছিল না, আমি একটু পরেই নেমে যাব। এরপর ছেলেটা এসে বসলো। কিন্তু আমি আর তার দিকে তাকাতে পারলাম না। বইয়ের পাতায় চোখ রেখে নিজের অস্বস্তিটা লুকানোর চেষ্টা করছিলাম। ভিতরে ভিতরে আমার ভয় লাগছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম বাসের পিছনের কয়েকজন বখাটে ছেলে বারবার সামনে আসছে। তাদের দৃষ্টি আর আচরণ মোটেই ভালো লাগছিল না। অস্বস্তি লাগছিল। রাত বাড়তে থাকলো। সেই সময় মাওয়া সেতু ছিল না। ছিল ফেরির যুগ। বাস ফেরিঘাটে এসে থামলো। চারদিকে পদ্মার পানি। পূর্ণিমার আলোয় নদীর বুকে রূপালী চাদর বিছিয়ে দিয়েছে। বাতাসে কেমন এক অদ্ভুত বিষণ্ণতা। ঠিক তখনই পাশ থেকে ছেলেটা বলল, এখনো কি রাগ ভাঙেনি? একটু দেরি হয়েছে, তাই বলে এত রাগ করে থাকবেন? আমি প্রথমবার তার দিকে তাকালাম। তার চোখে ছিল এক ধরনের ক্লান্তি আর কষ্টের ছাপ। পিছনের ছেলেগুলোর উৎপাত থেকে বাঁচার জন্য আমিও নিচে নেমে এলাম। ছেলেটা মৃদু হেসে বলল, আপনাকে আসলে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচালাম। কিছু বললাম না। পদ্মার পাড়ে দাঁড়িয়েছিলাম দুইজন। চাঁদের আলো পানিপথে পড়ছে। বাতাসে আমার লম্বা চুলগুলো উড়ে যাচ্ছে। হঠাৎ ছেলে বলল, গান শুনবেন? আমি মাথা নাড়ালাম। সে গাইতে শুরু করলো, অভিযোগ নেই, নেই কোনো অভিমান, দোষ দিব না তোমার। মাধবী, কি ছিল আমার ভুল? পদ্মার ঢেউয়ের সাথে মিশে যাচ্ছিল তার কষ্ট। গান শুনতে শুনতে হঠাৎ খেয়াল করলাম তার চোখ দুটো ভিজে উঠে। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি অনেক কষ্ট? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি সেনাবাহিনীতে চাকরি করি। আমি অবাক হয়ে শুনছিলাম। সে আবার বলল, বিয়ের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, বিয়ে করছি, আজ আমার বাসর রাত ছিল। আমি স্তব্ধ। ছেলেটা মৃদু হেসে বলল, কিন্তু আমার স্ত্রী বিকেলে জানিয়ে দিয়েছে সে এই সংসার করবে না, পরিবারের চাপে বিয়ে করছে। সে তার ভালোবাসার মানুষের কাছে ফিরে পদ্মার যাবে। বাতাস হঠাৎ আরো ঠান্ডা লাগতে শুরু করলো। সে বলল, আমি নিজে তাকে গাড়িতে তুলে দিয়েছি, সে চলে গেছে, আর আমি ফিরছি কর্মস্থলে। তখন তার কণ্ঠটা কেঁপে উঠল। বাবা-মার জন্য একটা চিঠি লিখে রেখে এসেছি। তারা কিভাবে এই কষ্ট সহ্য করবে জানি আমি না। কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল একজন মানুষ এত কষ্ট নিয়ে কিভাবে এত শান্ত থাকতে পারে। সারা রাত গল্প হলো, কখনো হাসি, কখনো নীরবতা। মনে হচ্ছিল বহুদিনের পরিচিত কেউ। সকালের আলো ফুটতে ফেরি ছাড়লো। ঢাকার দিকে যাত্রা শুরু হলো। সে বলল, নেমে একসাথে নাস্তা করব। জানি না কেন আমি রাজি হইনি। হয়তো কিছু মানুষের স্মৃতির মধ্যে সুন্দর লাগে, অন্য কিছু নয়। বাস থেকে নামার আগে সে একটা ফোন নাম্বার দিয়েছিল। আমি নম্বরটা রেখে দেইনি, ফেলে দিয়েছিলাম। আজ এত বছর পরও ভাবি, হয়তো সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। জীবনের অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক এসেছে, অনেক চলে গেছে। কিন্তু আমতলার সেই রাত, পদ্মার সেই জ্যোৎস্না আর রাজু নামের সেই ছেলেটাকে আমি ভুলতে পারি। আজও যখন ওই পথে যাই, বাসার জানালার পাশে বসে থাকি, তখন মনে হয় হয়তো কোথাও সে আছে। হয়তো তার চুলে পাক ধরেছে, হয়তো তার চোখের কোণে আজও সেই রাতের কষ্ট লুকিয়ে আছে। যদি কোনোদিন দেখা হয়, আমি শুধু বলবো, ধন্যবাদ রাজু। সেদিন শুধু কিছু বখাটে ছেলের হাত থেকে নয়, মানুষের প্রতি বিশ্বাস হারানোর হাত থেকেও তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর তখন হয়তো মনে মনে বলবো, সব ভালো মানুষের ভাগ্যে সুখ লেখা থাকে না। তবুও পৃথিবীটা আজও সুন্দর, কারণ কোথাও না কোথাও রাজুর মতো কিছু মানুষ বেঁচে আছে। এই মানুষ এখনো মানুষকে বিশ্বাস করে, বিশ্বাস হারায়নি। কি বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।